আমাদের এইবারের সফর ভারতবর্ষের মিনি ইংল্যান্ডে। হ্যাঁ বন্ধুরা, ঝাড়খণ্ডের রাঁচি জেলার অধীনে একটি ছোট্ট অ্যাংলো ইন্ডিয়ান গঞ্জ ম্যাকলাস্কিগঞ্জ এই নামেই পরিচিত। স্বাধীনতার আগে এই জায়গায় বসতি ছিল প্রায় 400 অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 450 মিটার উচ্চতায় অবস্থিত এই গঞ্জের সাথে আমাদের বাঙালিদের পরিচয় বরেণ্য লেখক বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য উপন্যাস থেকে। বুদ্ধদেব বাবু তার জীবনের বেশ কিছু বছর কাটিয়েছিলেন এই ম্যাকলাস্কিগঞ্জে এবং এখানে থেকে তার কলম থেকে উপহার দিয়েছেন বেশ কিছু উপন্যাস। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের ম্যাকলাস্কিগঞ্জ। আজ 8ই মার্চ 2024। আমরা এখন হাওড়া স্টেশনে। আমরা ম্যাকলাস্কিগঞ্জ ঢুকবো রাঁচি হয়ে। হাওড়া থেকে রাঁচি আপনারা পাবেন বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস আর ক্রিয়া যোগা এক্সপ্রেস। তবে বন্দে ভারত আর শতাব্দী রাত্রে এবং দুপুরে ঢোকে রাঁচি। আমরা তাই বেছে নিয়েছি 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রাত 9:30টায় ছেড়ে পরের দিন সকাল 5:20-তে রাঁচি পৌঁছে দেবে। আমরা ভোর ভোর উঠে পড়েছি ঠিকই, কিন্তু ট্রেন লেট আছে প্রায় ঘন্টাখানেক। আজ 9ই মার্চ, এখন সকাল 6:21। আমরা জাস্ট এসে নেমেছি রাঁচি স্টেশনে। আমাদের এবারের ভ্রমণে আমরা আছি 16 জন। আমাদের 17 সিটার ট্রাভেলার বুক করা আছে। এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে পুরো ট্রিপে। গাড়ির বুকিং ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। আমরা রাঁচি থেকে জাস্ট রওনা দিলাম এখন টুয়ার্ডস ম্যাকলাস্কিগঞ্জ। এখান থেকে রাঁচি থেকে ম্যাকলাস্কিগঞ্জ অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার্স। 1.5 ঘন্টা আমাদের লাগার কথা। তো এখানে সকালের দিকটা কিন্তু ঠান্ডা আছে অল্প। আমরা এখন প্রথমে কোথাও একটু চা দরকার, একটু গরম হয়ে নেওয়া দরকার আছে। চা করব, তারপরে পথেই কোথাও আমরা ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের ম্যাকলাস্কিগঞ্জের যে ঠিকানা, ড্রিম ডেস্টিনেশন, সেখানে পৌঁছবো। সঙ্গে থাকবেন বন্ধুরা। আমরা এখন এই যাওয়ার পথে বলেছিলাম চা খাবো, তো এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে দালাদেলি চক। এই দালাদেলি চকের খুব কাছেই কিন্তু মহেন্দ্র সিং ধোনির বাড়ি। আমরা এখানে এখন দেখুন চা খাচ্ছি সবাই। চা খেয়ে আমরা আবার রওনা দেব। বন্ধুরা, রাঁচি স্টেশন থেকে অলরেডি আমরা প্রায় 38 কিলোমিটারের মতন চলে এসেছি। আমরা এখন আছি এই বিজুপাড়া বলে একটা জায়গায়। বিজুপাড়াতে আমরা এখন আগে ব্রেকফাস্ট করব। মোটামুটি 8:30 বাজে সকাল। আমাদের ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দেব ম্যাকলাস্কিগঞ্জের পথে। তো এখানে এই পেছনে আমরা এই বড় দোকান একটা পেলাম এখানে বিজুপাড়াতে। এখানে সব রকমই আইটেমস আপনারা পেয়ে যাবেন। মানে সাউথ ইন্ডিয়ান ডিশেসের মধ্যে ধোসা, ইডলি আছে, আর ইন্ডিয়ান ব্রেকফাস্টের মধ্যে পুরি, সবজি, কচুরি, তো মোটামুটি সব রকম আইটেমসই আছে, প্লাস মিষ্টিও আছে, বেকারিও আছে এখানে। মোটামুটি স্ট্যান্ডার্ড দোকান। তো আমরা এখানে এখন ব্রেকফাস্ট সারবো, সেরে তারপরে রওনা দেবো। সঙ্গে থাকবে। বিজুপাড়া থেকে ম্যাকলাস্কিগঞ্জ প্রায় 27 কিলোমিটার। ম্যাকলাস্কিগঞ্জ কিন্তু রাঁচি জেলাতেই অবস্থিত। তবে রাঁচি শহর থেকে 40 কিলোমিটার মতো এগোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শাল, পিয়াল আর পলাশে ঘেরা পথ। চারিদিকে সবুজ আর গাছে গাছে কচি পাতা জানান দিচ্ছে আসন্ন বসন্তের আগমনী সংবাদ। অসাধারণ সুন্দর এই পথ। আমরা পৌঁছে গেছি ম্যাকলাস্কিগঞ্জ। বড় রাস্তা ছেড়ে এখন আমরা গ্রামের পথে। এখানকার ডন বস্কো একাডেমি খুবই নামকরা স্কুল। এই ডন বস্কোর থেকে প্রায় পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু ড্রিম ডেস্টিনেশন। এই তো এসে গেছে আমাদের ড্রিম ডেস্টিনেশন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ড্রিম ডেস্টিনেশন। আমাদের এই ম্যাকলাস্কিগঞ্জের রাত্রিবাসের ঠিকানা হচ্ছে এই ড্রিম ডেস্টিনেশন। দেখুন আমার পেছনে, এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের সাথে কোলাবোরেশনে করা। তো এখানে যে কটা প্রপার্টি আছে, প্রচুর আপনারা শুনে থাকবেন যে অ্যাংলো ইন্ডিয়ান কিছু বাংলোজ এখানে এখনো আছে, যেগুলো ইউজ করা হচ্ছে হোটেল হিসেবে বা হোমস্টে হিসেবে। তো আমরা যেহেতু বড় টিম আছে, আমরা 16 জনের টিম আছি, তো সেই জন্যে এই 16 জনের টিম একসাথে অ্যাকোমোডেট করার জন্য কিন্তু এখানে খুব বেশি অপশনস নেই। তো এই ড্রিম ডেস্টিনেশনটাতে মোটামুটি 7টা রুমস আছে,
7-8টা রুমস আছে প্লাস ডরমিটারি আছে। এদের সিস্টেমটা হচ্ছে এইটা হচ্ছে মেন বিল্ডিং, আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মেন বিল্ডিং। আর ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওদিকে কটেজেস আছে প্লাস ডরমিটরি আছে। 3টে এনাদের কটেজ রুম আছে। আর এই মেন বিল্ডিং এ আছে আরো 4টি রুম। আর তাছাড়া ডরমিটরি আছে, 20 বেডের ডরমিটরি অ্যাকোমোডেশন এখানে আপনারা পেয়ে যাবেন। রুমের কস্ট কি আছে আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। এবার চলুন রুমস গুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে মেন বিল্ডিংটা যেটা বলছিলাম আপনাদেরকে। মেন বিল্ডিং এর একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে ডাবল বেড এসি রুম মেন বিল্ডিং এ। রুমের সাইজ একদম সেমই যা দেখতে পাচ্ছি, কটেজ রুমের মতনই। এখানেও টেবিল আছে, চেয়ার আছে, একটা আয়না দিয়েছে। বেডের সাইজ সেম, কটেজে যা বেডের সাইজ এটারও আমি একই রকম দেখতে পাচ্ছি। আর এখানেও একবার বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা, একই রকম ওটার মতনই, কটেজ রুমের মতনই। ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে আয়না আছে, গিজার আছে। তো এদের মোটামুটি রুমসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রুম, আমি একদম ডিলাক্স বা লাক্সারি রুম বলতে পারছি না, স্ট্যান্ডার্ড রুম, বাট ঠিক আছে এক দুপুরে থাকার জন্যে বেশ ভালো প্রপার্টি। আর এইটা হচ্ছে ওদের ডাইনিং স্পেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, এখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে। ঠিক আছে চলুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা এখন চেক ইন করবো, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা সাইট সিংয়ে বেরিয়ে যাবো, সঙ্গে থাকবেন। বন্ধুরা এখন 11:30 বাজে, তো আমরা এসে চেক ইন করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। একটু চাও খাওয়া হলো এখানে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ম্যাকক্লাস্কিগঞ্জের সাইট সিইংয়ে। আজকে ম্যাকক্লাস্কিগঞ্জের আশেপাশে যে স্পটগুলো আছে সবকটাই আমাদের দেখার প্রোগ্রাম আছে, যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা কালকে দেখব। তো ম্যাকক্লাস্কিগঞ্জে ঘুরতে এলে আপনারা কি কি দেখবেন তার একটা ফেয়ার আইডিয়া আজকে আমাদের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সঙ্গে থাকবেন। আজকে সারা দিন ঘোরাঘুরি আছে। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই ম্যাকক্লাস্কিগঞ্জ স্টেশনটা। আমরা পৌঁছে গেছি ম্যাকক্লাস্কিগঞ্জ স্টেশন, ঠিক যেন বুদ্ধদেব গুহবাবুর বইয়ের পাতা থেকে উঠে আসা সেই পুরনো ছোট্ট মিষ্টি ম্যাকক্লাস্কিগঞ্জ স্টেশন। সময় যেন থমকে গেছে এখানে এসে, সবই যেন সেই একই রকম আছে। গোমো, চোপান এইসব জায়গার 2-3টি ট্রেন শুধুমাত্র এখানে দাঁড়ায় আছে। আমাদের এবারকার ট্রিপে প্রথমবার এসছে অহনা দিদি আর দাদা, সবাই নামলো ম্যাকক্লাস্কিগঞ্জ স্টেশনে মালগাড়ি থেকে দুজনে। এখন আমরা ডেগাডেগি নদীর পথে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী যে জায়গায়, পরবর্তী স্পট ডেগাডেগি নদী। ডেগাডেগি নদী বা ডেগাডেগি পিকনিক স্পটও বলে, আবার অনেকে এটাকে ডুগাডুগি নদীও বলে। বেসিক্যালি এই ডেগাডেগি নদী হচ্ছে দামোদরেরই একটা ট্রিবিউটারি, আর এই ডেগাডেগি নদী আলটিমেটলি দামোদরে গিয়ে মিশেছে। এখন জল একেবারেই নেই, একদম কম, একটুখানি জাস্ট মরা জল পড়ে আছে। তার মধ্যেই আমরা দেখছি এখানে স্থানীয় যারা আদিবাসী তারা এই ডেগাডেগি নদীতে এই মানে এক তো অল্প জলেও মাছ ধরছে। জায়গাটা খুবই সুন্দর, আর এই জায়গাটাতে মানে ইউ নিড টু স্পেন্ড সাম টাইম। যদি বিকেলের দিকে আসেন এখানে ঘন্টার পর ঘন্টা আরাম করে কেটে যাবে। অসাধারণ জায়গা, চারিদিকে একদম শাল পিয়ালের বন, তার মাঝখানে বয়ে চলেছে এই নদী, আর দুপাশে একটা পাথুরে বেডও আছে। দারুণ জায়গা, আমি দেখাচ্ছি আপনাদের। এই পেছনে যে ব্রিজটা আছে, পুল মতন আছে দেখুন একটা, এর নিচ দিয়েই বয়ে চলেছে ডেগাডেগি নদী। আর জাস্ট চারপাশটা দেখুন একবার, পুরোটা মানে শাল পিওলের বনে ঘেরা। এখন আমরা জাগৃতি বিহারের পথে। বন্ধুরা আমরা এখন এই জাগৃতি বিহারের ভেতরে। এখন জাগৃতি বিহার হচ্ছে মানে শাল পিয়ালের জঙ্গলের ভেতরে একটা
মানে সর্ট অফ বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল পার্ক বলা যেতে পারে। প্রচুর গাছ আছে এখানে। আর এরা কিন্তু একটা এন্ট্রি ফিস নিচ্ছে, মানে 20 টাকা করে মাথা পিছু একটা এন্ট্রি ফি নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা মানে এন্ট্রি ফিটা কোন অ্যাকাউন্টে যাচ্ছে সেটা এরা ঠিক করে বলতে পারলেন না, হয়তো লোকাল যারা আছে তারাই নিচ্ছেন। আর এইটা হচ্ছে এই জাগৃতি বিহার যে জায়গাটায় লোকেটেড, এই জায়গাটায় প্রথম কলোনি, অ্যাংলো ইন্ডিয়ান কলোনিগুলো এখানেই গড়ে উঠেছিল। তো এখানে বেশ কয়েকটা বাংলো আছে, পুরনো বাংলো, অ্যাবান্ডান্ট সবকটাই এখন। এই জায়গাটার ওই এসেন্সে যদি ঘোরেন তাহলে কিছুটা সময় এখানে আপনারা স্পেন্ড করতে পারেন। আমি দেখাচ্ছি কয়েকটা বাংলো আপনাদের। এই সামনে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবকটাই পুরনো বাংলো, এখন অ্যাবান্ডন হয়ে পড়ে আছে। কিছু হয়তো স্ট্রাকচারই এখন আর নেই, পড়ে গেছে। প্রথম এই ম্যাকলাস্কিগঞ্জে যে অ্যাংলো ইন্ডিয়ান কলোনি স্টার্ট হয়েছিল তার সেটা কিন্তু এইখান থেকে সেই জায়গা জাগৃতি বিহার, যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এগুলো সব ছোট ছোট কয়েকটা কটেজ মতন, পুরোটাই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, অ্যাংলো ইন্ডিয়ান কলোনি ছিল একসময়। এটাও, এই স্ট্রাকচারটাও দেখে বোঝা যাচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান স্ট্রাকচার। একজনকে জিজ্ঞেস করে জানলাম এটা ছিল অ্যাংলো ইন্ডিয়ান হাসপাতাল। ভেতরের আসবাবপত্র দেখেও সেটার একটা আন্দাজ কিন্তু পাওয়া যাচ্ছে। এইটা ছিল তখনকার দিনের একটা লাইব্রেরি। আমি চেষ্টা করছি আপনাদের জানলার ভেতর দিয়ে যদি স্ট্রাকচারগুলো দেখানো যায়। দেখুন, এখান দিয়ে দেখলে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। এই যে আলমারিটা, তো এটা একটা ওই সময়কার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের এটা ছিল লাইব্রেরি। আর শুধু পুরোটাই ইতিহাস। এই জায়গাটাতে দেখুন কয়েকটা, যেমন এদিকে একটা বাংলো আছে, এখানে একটা টানা বাংলো, ওদিকে আর একটা বাংলো। তো আমি এখানে একজনের দেখা পেলাম, ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখানে 2-3টে ফ্যামিলি এখন এখানে আছেন, তারা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান নয়, তারা লোকাল মানুষ। এই পুরো জায়গাটার মেনটেনেন্সও তারা কিছুটা করেন এবং ফ্যামিলি নিয়ে এখানে 2-3টে বাংলোতে তারা এখন থাকেন। আচ্ছা, ইনি হচ্ছেন অরূপ রায়চৌধুরী। অরূপদা আমাদের ইউটিউব চ্যানেলও দেখেন ঘুরনচণ্ডীর। আর আমাদের খুব ভাগ্যের কথা, মানে উই আর লাকি যে অরূপদা নিজে আজকে আমাদের সাথে ট্রিপে এসছেন। কেমন লাগছে অরূপদা? আমি তো ভাবতেই পারছি না, যার ইউটিউবে যাকে আমি দেখি তার সঙ্গে আমি ঘুরছি, একসঙ্গে উঠছি বসছি। খুব ভালো, খুব দারুণ ট্রিপ। এবং এদের ট্রিপগুলো এই কারণেই ভালো লাগে যেগুলো সব অফবিট ডেস্টিনেশন, আমি খুব এনজয় করছি। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছে অরূপদাকে আমাদের সাথে। বন্ধুরা, আর্নেস্ট শ্রীমতী ম্যাকলাস্কি সাহেবের নামই ম্যাকলাস্কিগঞ্জ। এটা স্বাধীনতার আগের কথা বলছি। তখন এই ম্যাকলাস্কি সাহেব কলকাতারই একটি রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। তিনি একবার এইদিকে বেড়াতে আসেন এবং তখন এই জায়গাটাকে দেখে এত সুন্দর লাগে তার, তখন এটা আরও সুন্দর জায়গা ছিল। এবং 450 মিটার অল্টিটিউডের ওপরে এই ছোটনাগপুর প্ল্যাটুর মধ্যে অসাধারণ এই জায়গাটা ছিল। এবং তখনই তার মাথায় একটা প্ল্যান আসে যে ওয়াই নট টু বিল্ড আপ আ কলোনি ফর দ্য অ্যাংলো ইন্ডিয়ানস ইন দিস পার্টিকুলার এরিয়া। তো যেহেতু তিনি রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন, অনেক কানেকশনস তার ছিল, সোর্সেস ছিল। এবং তখন তিনি এখানকার রাথু রাজা তার সাথে কন্ট্যাক্ট করেন এবং 10,000 একর জমি এখানে তিনি লিজে নিয়ে নেন। এবং তার দেশে 2 লাখ অ্যাংলো ইন্ডিয়ানসদের কাছে তিনি নোটিশ পাঠান যে ইফ দে ওয়ান্ট দে ক্যান কাম অ্যান্ড সেটেল ডাউন হিয়ার ফর অ্যান অ্যাংলো ইন্ডিয়ান কলোনি। এটা আমি বলছি 1930-এর কথা। 1932-এ কলোনিয়াল সেটেলমেন্টের জন্য একটা কমিউনিটি তৈরি হয় এবং তারা শেয়ার ছাড়তে থাকে। এবং যে অ্যাংলো ইন্ডিয়ানসরা ওই শেয়ার কিনেছিলেন
তার শেয়ারের এগেনস্টে তারা জমি পেয়েছেন। তো এইভাবে এখানে তখন গড়ে ওঠে প্রায় 400 অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলির সেটেলমেন্ট, এবং সেই থেকে শুরু হয় ম্যাকলাস্কিগঞ্জ, এবং এই জায়গাটাকে তখন বলা হতো মিনি ইংল্যান্ড ফর দিস সেটেলমেন্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ানস। কিন্তু ম্যাকলাস্কি সাহেবের দুর্ভাগ্য যে 1933-এ তিনি কিন্তু মারা যান, এবং তার এই যে প্রকল্পটা সেটা আস্তে 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 ফিকে হতে থাকে, এবং বহু অ্যাংলো ইন্ডিয়ানস ফ্যামিলিজ এখান থেকে আস্তে আস্তে শিফট করে যায় তাদের নিজেদের দেশে, এবং পরে দেখা যায় যে অনলি 20-25 ফ্যামিলিজ এখানে পড়ে থাকেন অ্যাংলো ইন্ডিয়ানসরা। তাদের মধ্যে তাদের বংশধররা কেউ কেউ আজও আছেন এই ম্যাকলাস্কিগঞ্জে, এবং তবে সেই তখনকার দিনের যে অ্যাংলো ইন্ডিয়ান কলোনির যে বাড়িগুলো, বাংলোগুলো, সেই বাংলোগুলো কিন্তু আজও রয়ে গেছে। প্রচুর বাংলো আমাদের নজরে পড়লো এই জাগৃতি বিহারে এসে, এবং এখানে হসপিটাল ছিল, অ্যাংলো ইন্ডিয়ানদের লাইব্রেরি ছিল, বাংলোস তো ছিলই। তো আপনারা ম্যাকলাস্কিগঞ্জে এলে এই জাগৃতি বিহারে অবশ্যই আসবেন টু গেট দ্য ফ্লেভার অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। প্রথম যে কলোনিটা তৈরি হয়েছিল অ্যাংলো ইন্ডিয়ান, সেটা কিন্তু এই জাগৃতি বিহারের যে জায়গাটাতে, শালবনের মধ্যে একদম সেইখানটাতেই। অসাধারণ সুন্দর জায়গা, ডোন্ট মিস জাগৃতি বিহার। আমরা সাইট সিইংয়ে যাওয়ার পথে এখানে অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে গেছিলাম এই যে ফুড এক্সপ্রেস, অভয় কুমার। তো এখানে মোটামুটি আপনারা যদি বাইরে খেতে চান, কারণ সাইট সিইং করলে আবার হোটেলে গিয়ে খাওয়াটা একটুখানি কাম্বারসাম, তো আমরা ওই জন্যে অনওয়েই অর্ডার করে গেছিলাম। আমাদের খাবার এখন রেডি, খেতে বসবো। তো এখানে যে কটা মোটামুটি রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা ভালোই নামধাম আছে, ফুড এক্সপ্রেস। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারেন অন দ্য ওয়ে অফ সাইট সিইং। আমরা এখন চলে এসেছি দামোদর নদের কাছে। এই সময় জল প্রায় নেই বললেই চলে, আবার এই নদই কিন্তু বর্ষায় ফুলে ফিপে উঠে এক অন্যরকম চেহারা নেয়, তখন সে ভয়ঙ্কর। এই জন্যই দামোদরকে বলা হয় সরো অফ বেঙ্গল। চারিদিকে সবসময় একটা ফুরফুরে হাওয়া বইছে, মার্চ হলেও হাওয়ায় একটা শীতল ভাব আছে। বিকেলের দিকে আপনারা এখানে এলে বেশ খানিকটা সময় দামোদরের পাশে বসে কাটিয়ে যেতে পারে। এখন আমরা চীনাতাঁত পাহাড়ের পথে। চীনাতাঁত পাহাড়ে পাহাড়ি বাবা শিব মন্দির। এখানে সিঁড়ি বেয়ে কিছুটা ওঠার ব্যাপার আছে। ওপর থেকে ম্যাকলাস্কিগঞ্জের ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আমরা এখন চলে এসেছি ম্যাকলাস্কিগঞ্জ চার্চের সামনে। বড় রাস্তার একেবারে ধারেই পাবেন এই চার্চটি। এই অ্যাংলো ইন্ডিয়ান চার্চটিও কিন্তু স্বাধীনতার আগের সময়কার, 1940-এ বানানো। এখন আমরা বুদ্ধদেব গুহ বাবু ভাইয়ের বাড়ির সামনে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, স্থানীয় মানুষদের বুদ্ধদেব গুহর বাড়ি বা গুহা বাড়ি বললে কিন্তু ওনারা বুদ্ধবাবু ভাইয়ের এই বাড়িটিরই সন্ধান দেবেন, কিন্তু এটা বুদ্ধদেব বাবুর বাড়ি নয়, ওনার ভাইয়ের বাড়ি। বুদ্ধদেব বাবুর বাড়ি অন্য দিকটায়, সেটা আমরা পরশু দেখতে যাব, কারণ এখন বেলা অনেকটাই পড়ে এসেছে। চলুন আপাতত ভেতরে যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়ির মালিক হচ্ছে অমিত মিত্র বলে একজন, যিনি রাঁচিতে থাকেন। আর এখন এই মুহূর্তে এই বাড়িতে জাস্ট একজন কেয়ারটেকার আসেন, সামনের একটা ঘরে উনি থাকেন। আর সবই ভেতরের বন্ধ আছে, তবে জানলা একটা খোলা আছে, সেটা থেকে আমি আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি। চলো দেখুন, দেয়ালে আজও টাঙানো আছে তারামায়ের ছবি, সরস্বতীর ছবি, এবং আমার মনে হচ্ছে এই যে ফার্নিচারসগুলো সেগুলো কিন্তু একদম পুরোনো দিনেরই ফার্নিচার। আমাদের প্রথম দিনের ভ্রমণ পর্ব এখানেই শেষ। এখন আমরা ফিরে চলেছি হোটেলের পথে। আজকের বিকেলে চা ও স্ন্যাক্স হোটেলেই, ডিনারও আমরা হোটেলেই করে নেব। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে বেশ কয়েকটি নতুন জায়গা লোহারডাঙ্গা জেলার, যেগুলো আপনারা ম্যাকলাস্কিগঞ্জে থেকেই ঘুরে নিতে পারেন। এছাড়াও ম্যাকলাস্কিগঞ্জের যে 2-3টি জায়গা আমাদের দেখা বাকি আছে, সেগুলোও আপনারা পরের পর্বে দেখতে পারবেন।
ম্যাকলাস্কিগঞ্জ নিয়ে আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। এবারকার মতো শুভ বিদায় বন্ধুরা।